বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট এক্সেল বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল। এটা হচ্ছে পার্ট 1। এই পার্ট 1-এ কী কী থাকছে তো এখানে দেখতে পাচ্ছেন কীভাবে মাইক্রোসফট এক্সেল ওপেন করবেন, মানে হচ্ছে কীভাবে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটা আপনারা ওপেন করবেন, মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেস সম্পর্কে পরিচিত, রো এবং কলাম কি, সেল অ্যাড্রেস কি, সেল পয়েন্টার কি, কীভাবে আপনি সেভ করবেন, কীভাবে সেভ এস করবেন। তো সম্পূর্ণ বিষয়টা আজকে আমাদের পার্ট 1-এ থাকবে। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করছি আপনারা এক্সেলের প্রথম থেকে একদম শেষ পর্যন্ত শিখতে পারবেন। তো প্রথমে হচ্ছে আমরা মাইক্রোসফট এক্সেলটা কীভাবে ওপেন করতে হয় এই বিষয়টা জানবো। তো মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটা কয়েকভাবে ওপেন করা যায়। তো আমরা ডেস্কটপে আমরা যে কোনো একটা খালি জায়গা, ডেস্কটপ না আপনি যে কোনো ফোল্ডারের মধ্যেও কিন্তু আপনি করতে পারবেন, কাজটা করতে পারবেন। তো প্রথম হচ্ছে আমরা কি করব, ডেস্কটপে যে কোনো খালি জায়গায় রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমাদের সামনে অনেকগুলো অপশন আসবে। এখান থেকে আমরা নিউ অপশনে যাব। নিউ অপশন থেকে এই যে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। তো আমরা যদি এটাতে ক্লিক করি আমাদের একটি মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কশিট ক্রিয়েট হবে। এখন চাইলে দেখতে পাচ্ছেন এই যে ফাইলের নামটা কিন্তু সিলেক্টেড অবস্থাতে আছে। এখন যদি আমরা কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করি সেক্ষেত্রে কিন্তু নামটা চলে যাবে। এখন আমরা চাইলে আমাদের যে কোনো একটি পছন্দনীয় একটা নাম দিতে পারি। যেমন হচ্ছে আমরা এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, ক্লাস 1 দিলাম। দিয়ে এখন হচ্ছে নামটা আমরা তৈরি করার জন্য কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, অথবা হচ্ছে যে কোনো একটা জায়গায় বাইরে যে কোনো একটা জায়গায় ক্লিক করব। তো আমি বাইরে একটা জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের কিন্তু ফাইলটা ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আমরা এটাকে ওপেন করতে চাই, ওপেন করার জন্য আমরা এটাতে ডাবল ক্লিক করে ওপেন করতে পারবো, অথবা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে ওপেন অপশন থেকে ওপেন করতে পারবো। তো যাদের যেভাবে সুবিধা এভাবে ওপেন করবেন, অথবা আপনারা এটাকে এভাবে ক্লিক করবেন, লেফট মাউস দ্বারা ক্লিক করবেন, ক্লিক করে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এন্টার কিবোর্ড থেকে এন্টার প্রেস করলেও কিন্তু ওপেন হবে। তো আমি এখানে রাইট ক্লিক করে ওপেন করতেছি। দেখতে পাচ্ছেন ওপেন হওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এটা হচ্ছে একটা নিয়ম মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটা ওপেন করা। তো আমি আরেকটা নিয়ম দেখাই দিচ্ছি। আমাদের একটা সার্চ বক্স দেখতে পাচ্ছেন আপনারা, এটা প্রত্যেকটা উইন্ডোজের মধ্যে আছে। এই সার্চ বক্সে আপনারা সার্চ করবেন, এক্সেল লিখবেন। এক্সেল লিখলে আপনাদের সামনে এরকম এক্সেলের ইয়েটা দেখা যাবে, অ্যাপসটা দেখা যাবে। তো জাস্ট আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের এক্সেলের যে সফটওয়্যারটা এটা ওপেন হবে, এবং এটার ইন্টারফেসটা হচ্ছে এরকম আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রথম যেভাবে ওপেন করেছিলাম এটা কিন্তু এইভাবে আসে নাই। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা কয়েকটা টেমপ্লেট আছে, টেমপ্লেট নিয়েও কাজ করতে পারবেন। আর যদি ব্ল্যাঙ্ক একটা শিট চান সেক্ষেত্রে হচ্ছে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, এটাতে ক্লিক করবেন। তো নর্মালি আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করেই কিন্তু আমরা কাজগুলো সম্পাদন করে থাকি। তো এখানে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রথমে যেভাবে আমরা ওপেন করেছিলাম ওইভাবে কিন্তু ওপেন হয়ে গেল। তো আরেকটা নিয়ম হচ্ছে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটা ওপেন করার, আপনারা স্টার্টে যাবেন। স্টার্টে গিয়ে আপনারা এই যে স্টার্ট মেনুতে এখান থেকে এক্সেলটা খুঁজবেন। এভাবে এই যে দেখতে পাচ্ছেন এক্সেল, আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরেও কিন্তু আমাদের সামনে যে এরকম একটা নোট আসবে। তো এখান থেকে হচ্ছে আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করলে আমাদের এক্সেল একটা ফাইল খুলবে। তো আমাদের আরেকটা নিয়ম আছে, আরেকটা নিয়ম হচ্ছে আপনারা রান কমান্ডে যাবেন, উইন্ডো কি চেপে ধরে আর বাটনটা প্রেস করবেন, উইন্ডো প্লাস আর, আমাদের সামনে রান কমান্ডটা ওপেন হবে। তো এই রান কমান্ডের মধ্যে আপনারা এই খালি ঘরে লিখে দিবেন হচ্ছে এক্সেল লিখে আপনারা ওকে করবেন, অথবা কিবোর্ড থেকে এন্টার করলে কিন্তু এক্সেল প্রোগ্রামটা ওপেন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এক্সেল প্রোগ্রামটা কিন্তু ওপেন হচ্ছে। তো এখান থেকে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করলে আপনাদের সামনে এক্সেল প্রোগ্রামটা ওপেন হবে। তো এই কয়েকটা নিয়ম মেনটেন করে আপনি আপনার এক্সেল প্রোগ্রামটা ওপেন করতে পারেন। তো প্রথমত হচ্ছে আপনাদের যে কোনো ওয়েতে আপনারা এটাকে ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো আমি রান কমান্ডের মাধ্যমে ওপেন করতেছি, আপনাদের যেভাবে সুবিধা এভাবে ওপেন করবেন। আর এখানে একটা বিষয়, আপনারা যখন ওপেন কমান্ডে যাবেন এখানে এগুলো হচ্ছে টেমপ্লেট, আপনারা চাইলে এই টেমপ্লেটগুলো দিয়ে কাজ করতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলো টেমপ্লেট আছে, এই যে দেখতে পাচ্ছেন বিজনেস, পার্সোনাল। তো এগুলোতে আপনারা ক্লিক করলে আপনারা এগুলো দেখতে পাবেন, এখানে টেমপ্লেটগুলো শো হবে। দেখতে পাচ্ছেন এটার জন্য আবার আপনার কম্পিউটার নেট কানেকশন থাকতে হবে। তো আমি এত ইয়েতে যাচ্ছি না, জাস্ট আমি আপনাদেরকে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকেই ক্লিক করে দেখাচ্ছি। তো প্রথমত হচ্ছে আমাদের একটা ওয়ার্কবুক আমরা ওপেন করব। ওপেন করার পরে আপনি যে কোনো প্রোগ্রামে কাজ করেন না কেন আপনার কিন্তু ইন্টারফেস সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। যদি আপনার এটার ইন্টারফেস সম্পর্কে না জানেন, ইন্টারফেস সম্পর্কে মানে হচ্ছে আপনার এখানে কোনটাকে কি বলে, কোনটাকে মেনু বলে, এই বিষয়গুলো যদি আপনি না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। প্রথমত আমাদের এটার ইন্টারফেস সম্পর্কে জানতে হবে। তো প্রথম হচ্ছে আমি ইন্টারফেস সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি। যেমন এই যে দেখতে পাচ্ছেন ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ, হেল্প, এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে মেনু ট্যাব বা ট্যাব বলে বা মেনু ট্যাব বলে, আপনারা যেটাই সম্বোধন করেন সেটাই হবে। এগুলো হচ্ছে ট্যাব। আর এই যে প্রত্যেকটা ট্যাবে বা প্রত্যেকটা মেনুতে কিছু সাব মেনু দেখতে পাবেন আপনারা। যেমন আমি ইনসার্টে গেলাম, ইনসার্টে এই যে সম্পূর্ণটা দেখতে পাচ্ছেন, এই সম্পূর্ণটা হচ্ছে একটা রিবন।
তো দেখেন এখানে হোম ট্যাবের অধীনে এগুলো হচ্ছে দেখেন ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, সেল, এডিটিং, এগুলো হচ্ছে সম্পূর্ণ সবগুলো মিলে হচ্ছে একটা রিবন। তো এগুলোকে রিবন বলে এবং এগুলো হচ্ছে মেনু ট্যাব। তারপর হচ্ছে আমরা একদম উপরে বাম পাশে কর্নার দেখতে পাচ্ছি কয়েকটা আইকন দেখা যাচ্ছে। এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার বা শর্টকাট বারও বলে অথবা কুইক অ্যাক্সেস টুলবার বলে, যেটাই বলেন সেটাই সঠিক। এখানে এটার কাজটা কি মূলত, এখানে আপনার বিভিন্ন মেনু যেমন হচ্ছে ফন্ট, অ্যালাইনমেন্ট, এগুলো চাইলে আপনারা অথবা প্রিন্ট অপশন আপনারা এখানে চাইলে সরাসরি অ্যাড করতে পারবেন। তো এটা আমরা অ্যাডভান্স লেভেলে যখন কাজ করব তখন আমরা এটাকে দেখাই দেবো কীভাবে আপনারা এটাকে কাস্টমাইজ করবেন। তো এখানে দেখেন এখানে নর্মালি 3টা অপশন আছে, সেভ, আনডো এবং রিডো। আপনারা চাইলে কাট, কপি, পেস্ট আপনার ইচ্ছা মতো আপনি এখানে শর্টকাট করে রাখতে পারবেন আইকনগুলো। তো এটা হচ্ছে শর্টকাট বার অথবা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। আর এখানে আমরা দেখতে পাচ্ছি বুক 1 লেখা আছে। বুক 1 এটা হচ্ছে টাইটেল বার। এখানে আপনি আপনার ডকুমেন্টটা যেই নাম দিয়ে সেভ করবেন ওই নামটা এখানে শো হবে। তো প্রথমত আমি আপনাদেরকে এই ডকুমেন্টটাকে সেভ করে দেখাচ্ছি। তো সেভ করার জন্য আমরা সরাসরি ফাইল মেনুতে চলে যাব। তো ফাইল মেনুতে গেলে আমাদের সামনে অনেকগুলো অপশন দেখা যাবে। আমরা এখান থেকে যে সেভ যে অপশনটা দেখা যাচ্ছে আমরা সেভ অপশনে একটা ক্লিক করে দিব। তো সেভ অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম আসবে। তো এখান থেকে আমাদের নির্বাচন করতে হবে কোথায় আমাদের ফাইলটা আমরা সেভ করব। তো এই জন্য হচ্ছে আমাদের এখানে ব্রাউজ একটা অপশন পাবো, আমরা ব্রাউজ অপশনে ক্লিক করে দিব। তো ব্রাউজ অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পপ আপ উইন্ডো আসবে। তো এই পপ আপ উইন্ডো থেকে আমাদেরকে লোকেশনটা নির্ধারণ করতে হবে যে আমি আমার ফাইলটা কোন জায়গাতে সেভ করব। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যারা বিগিনার্স ইউজার আছেন তারা কিন্তু অনেকেই এই জিনিসটা করেন। এই জিনিসটা ফল্ট করার কারণে হচ্ছে আপনারা পরবর্তীতে একটা ফাইল সেভ করার পর ওইটা পরবর্তীতে আর খুঁজে পান না। তো এখানে এই বিষয়টা আপনাকে লোকেশনটা সেট করতে হবে। দেখেন নর্মালি কিন্তু আমাদের কোথায় সেভ হচ্ছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট, দিস পিসি ডকুমেন্টের মধ্যে সেভ হচ্ছে। আমি চাচ্ছি এটাকে ডেস্কটপে সেভ করব, সেজন্য আমাদেরকে এখান থেকে ডেস্কটপটাকে সিলেক্ট করতে হবে। তো ডেস্কটপটা আমরা সিলেক্ট করলাম। অনেকের কিন্তু এখানে অনেকেরই ডেস্কটপটা শো করে না এখানে। সেক্ষেত্রে আপনারা কী করবেন, এইখানে একটা তীর চিহ্ন দেখা যাচ্ছে, এই তীর চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ডেস্কটপ অপশনটা এখানে শো করবে। তো আপনারা এখান থেকে ডেস্কটপটাকে সিলেক্ট করে নেবেন। করার পরে হচ্ছে এখন কিন্তু ডেস্কটপ সিলেক্ট আছে। ডেস্কটপের কোথায় সেভ করবেন আপনি চাইলে এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। তো আমি ফোল্ডার ক্রিয়েট করা তো দেখাই দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা নিউ একটা অপশন দেখা যাচ্ছে, নিউ ফোল্ডার। তো আমরা যখন নিউ ফোল্ডারে ক্লিক করব তখন আমাদের সামনে একটি ফোল্ডার ক্রিয়েট হবে, এই যে দেখতে পাচ্ছেন। তো এটাও কিন্তু নামটা সিলেক্টেড অবস্থাতে আছে। আমরা কি করব, এটাকে একটা রিনেম করে দেবো। আমরা ব্যাক স্পেস প্রেস করব। ব্যাক স্পেস প্রেস করার ফলে এখানে নামটা কেটে যাবে। এখন হচ্ছে আমরা আমাদের নামটা এখানে দিয়ে দিব। আমরা এখানে কি নাম দিতে যাচ্ছি ফোল্ডারটার, এটাকে আমরা দিয়ে দিলাম এক্সেল ক্লাস। আমরা এখান থেকে কি করব, ওপেন বাটনে ক্লিক করব। ওপেন বাটনে ক্লিক করার পর এখানে ফোল্ডারটা সিলেক্টেড অবস্থাতে আছে। আমরা আবার ওপেন বাটনে ক্লিক করব। তো করার পর হচ্ছে এখন হচ্ছে আমরা এই যে এক্সেল ডকুমেন্টটা, এই ডকুমেন্টটা আমরা কি নাম দিয়ে সেভ করতে চাচ্ছি। তো এখানে হচ্ছে দেখেন ফাইল নেম, আপনারা একটা ফাইল নেম দিয়ে দিবেন। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে ক্লাস 1, এটা দিয়ে দিলাম। এবং হচ্ছে এখানে সেভ অ্যাজ টাইপ, আমি কোন টাইপে এই ওয়ার্কবুকটাকে সেভ করব। তো এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে হচ্ছে আপনারা এখানে এক্সেল ওয়ার্কবুক হচ্ছে লেটেস্ট যে এক্সেল ইয়েগুলো আছে, ভার্সনগুলো আছে ওইটার জন্য। আর আপনি যদি চান, অনেকের কম্পিউটারে কিন্তু দেখা গেছে কি আপনি আপনার লেটেস্ট একটা ভার্সন থেকে আপনি যদি পুরনো মডেল যেমন 2007 বা 2010-এ নিয়ে যান, ওইখানে কিন্তু অনেকগুলো ফন্ট ভেঙে যায় বা আদার্স অন্য সমস্যা করে। তো এই সমস্যাটা এড়ানোর জন্য আপনারা যদি প্রত্যেকটা ডকুমেন্ট 97 থেকে 2003 ওয়ার্কবুকে সেভ দেন, তাহলে সব ভার্সনের জন্য এটা কমফোর্টেবল হবে এবং কোনো ভার্সনে এটা সমস্যা করবেন না। তো আপনাদের উপরে আপনারা যেভাবে যেটা সুবিধা মনে করেন এভাবে সেভ করে নেবেন। আপনারা চাইলে এখান থেকে পিডিএফও সেভ করতে পারেন। তো আমি পিডিএফটা সেভ করছি না, আমি জাস্ট এখান থেকে এক্সেল ওয়ার্কবুক এটাতে সেভ করছি এবং এখানে আমি নাম দিয়ে দিলাম, নাম তো দিয়েছি। এখন হচ্ছে আমরা কি করব, এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিব। তো আমরা এটাকে সেভ বাটনে ক্লিক করে দিলাম, আমাদের ডকুমেন্টটা সেভ হয়ে গেছে। এখন দেখেন আমাদের টাইটেল বারে কিন্তু নামটা আগে কি ছিল, বুক 1 ছিল, এখন হচ্ছে ক্লাস 1 চলে আসছে। তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের ডকুমেন্টগুলো সেভ করতে পারবেন। তো এখন আমরা এটাকে ক্লোজ করে দেখবো যে আমাদের কাঙ্ক্ষিত লোকেশন এটা সেভ হয়েছে কিনা। এই জন্য আমরা এটাকে ক্লোজ করে দিব এখান থেকে। এটা হচ্ছে ক্লোজ বাটন, এটা হচ্ছে রিস্টোর ডাউন। এটা আবার রিওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এক্সেল ক্লাস আমাদের ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম, এটাকে আমরা ওপেন করবো রাইট ক্লিক করে, ওপেন। এই দেখতে পাচ্ছেন ক্লাস 1 আমাদের ডকুমেন্টটা কিন্তু এখানে সেভ আছে। আবার আমরা রাইট ক্লিক করে এখান থেকে আমরা ডকুমেন্টটাকে ওপেন করে নিচ্ছি। তো আমাদের ডকুমেন্টটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা ইন্টারফেস সম্পর্কে আরেকটু ভালোভাবে জানি। তো আমরা প্রথমে কি করলাম, এটাকে সেভ করলাম। সেভ করার পরে আমরা এখন আবার ইন্টারফেস পরিচিতিতে চলে আসি। তো এটা হচ্ছে ক্লোজ, এখানে ক্লিক করলে আমাদের ডকুমেন্টটা ক্লোজ হয়ে যাবে, মানে প্রোগ্রামটা এক্সেল প্রোগ্রামটা বন্ধ হবে। এটা হচ্ছে রিস্টোর ডাউন, এখানে যদি আপনি ক্লিক করেন আপনার ডকুমেন্টটা একটা উইন্ডো আকারে চলে আসবে এখানে। তো আপনি এটাকে লাড়াচাড়া করতে পারবেন।
আর তারপর আবার যদি এখানে ক্লিক করেন এটা আবার বড় হবে, মানে হচ্ছে ফুল স্ক্রিন হবে। তারপর এখানে যে মাইনাস বাটনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনিমাইজ বাটন। এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এটা হচ্ছে আমাদের টাস্ক বারে আপনার এক্সেলের আইকনটা দেখা যাবে। আবার যখন আপনি এখানে ক্লিক করবেন আবার এটা রিস্টোর হবে। তারপর এইটা হচ্ছে আমাদের রিবন ডিসপ্লে অপশন। এই যে রিবনগুলো দেখতে পাচ্ছেন, আমরা যদি চাই আমরা এই রিবনগুলো আমরা এখান থেকে হাইড করে রাখতে পারবো। এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা রিবন ডিসপ্লে অপশনে আসবো। এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে যদি শো ট্যাবস অপশনে ক্লিক করি, শুধুমাত্র ট্যাবস এই যে হোম ইনসার্ট পেজ আমাদের মেনু ট্যাবগুলো শুধু থাকবে এবং রিবনটা কিন্তু হাইড হবে। আমরা যখন হোমে ঢুকবো আবার তখন হচ্ছে আমাদের ট্যাবটা শো হবে। আবার যখন আবার এখানে ওয়ার্কবুকে ক্লিক করবো তখন এটা চলে যাবে। এখানে আরও কয়েকটা অপশন আছে, আপনি যদি এটা অটো হাইড রিবনে ক্লিক করেন তো এটা অটোমেটিক হাইড হবে। আপনার যখন আবার এখানে চলে আসবেন, এখানে আপনার কিন্তু সম্পূর্ণ রিবন এবং হচ্ছে আপনার ট্যাবগুলো ইয়ে হয়ে যাবে, হাইড হয়ে যাবে। তো এখন যদি আমরা এখানে আবার ক্লিক করি রিবন ডিসপ্লে অপশনে, এখানে ক্লিক করে যদি আমরা শো ট্যাবস অ্যান্ড কমান্ডস এইটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ অপশনটা আবার চলে আসবে। তো অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা হয়, তো এই সমস্যাটা আপনার বাইপাস করার জন্য হচ্ছে আপনারা এখান থেকে এটা সেটিংস করে নেবেন। তারপর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেল অ্যাড্রেস বার। তো আমি এটাতে পরবর্তীতে আসতেছি। তারপর এটা হচ্ছে ফাংশন বার। আমরা জানি এটা এক্সেলটা হচ্ছে আমাদের বিভিন্ন গাণিতিক কাজ সমাধানের জন্য বিভিন্ন সূত্র প্রয়োগ করা হয়। তো আমরা যে সূত্রগুলো আমরা লিখবো ওগুলো হচ্ছে এখানে দেখা যাবে, এই ফাংশনগুলো এখানে দেখা যাবে। তো এই জন্য এটার নাম ফাংশন বার। তারপর হচ্ছে আমরা এটা দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রলিং বার। তো আমরা এটাকে পেজটাকে উপর নিচে করতে পারবো। সরি, এটা হচ্ছে হরিজন্টাল স্ক্রলিং বার, আর এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রলিং বার। তো এটা আমরা এদিক ডান থেকে বামে বা বাম থেকে ডানে যেতে পারবো এবং হচ্ছে এটা উপর থেকে নিচে, নিচে থেকে উপরে উঠতে পারবো। এবং আমাদের এই যে দেখতে পাচ্ছি এ বি সি এগুলো হচ্ছে কলাম এবং হচ্ছে 1 2 3 এগুলো হচ্ছে রো। তো আশা করছি বুঝতে পারছেন। তারপর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি শীট 1 লেখা আছে। তো আমরা যদি চাই এখানে আরও শীট বাড়াতে পারবো। এই প্লাস বাটনটাতে ক্লিক করলে আপনার শীট বাড়বে। দেখেন যতটা প্লাসে ক্লিক করবেন ততটা শীট এখানে কিন্তু বাড়বে। এবং শীটগুলো যদি আপনি ডিলিট করতে চান সেক্ষেত্রে যে শীটটা ডিলিট করবেন ওইটার উপরে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ডিলিট অপশনটা নির্বাচন করবেন, ডিলিট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিলিট হয়ে যাচ্ছে। তারপর আমরা যদি নিচের অপশনে একটু আসি, এখানে হচ্ছে আমরা জুম বার দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করলে আমাদের পেজের জুমটা কিন্তু বাড়বে। দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়ার্কবুকটা কিন্তু এখানে জুমটা বাড়বে এবং মাইনাসে ক্লিক করলে জুম কমবে। আর তারপরে এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে পেজ লেআউট অপশনটা। আপনি আপনার এক্সেল ওয়ার্কবুকটা আপনি কোন আকারে দেখতে চাচ্ছেন। আমাদের নর্মালি এটা হচ্ছে নর্মাল মোডে থাকে। আপনি যদি চান এটাকে পেজ লেআউট মোডে দেখবেন, মানে প্রত্যেকটা পেজ আলাদা আলাদা দেখবেন, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন প্রত্যেকটা পেজ কিন্তু আলাদা হয়ে গেছে, আপনি আলাদা আলাদা পেজ দেখতে পারবেন। তারপর এটা হচ্ছে পেজ ব্রেক ভিউ। এখানে মানে হচ্ছে পেজের কোনো ইয়ে থাকবে না, আপনি প্রত্যেকটা পেজ অ্যাভারেজ একটা ভিউ থাকবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একদম সম্পূর্ণটাই হচ্ছে একটা পেজের মতো দেখা যাবে। তো নর্মালি আমরা কি করি, নর্মাল অপশনটাই রাখি। তো এভাবে হচ্ছে আপনারা আপনাদের পেজের সেটিংসগুলো করবেন। আর তারপরে এই পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা কিছু দেখি এখানে এটা শো হবে এখানে। তো এটা হচ্ছে স্ট্যাটাস বার বলে আর কি। তারপর হচ্ছে আমরা এখন দেখব সেল কি বা সেল পয়েন্টার কি এবং সেল অ্যাড্রেস কি। এই তিনটা বিষয় কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি আপনাদেরকে বারবার বলতেছি। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন রো এবং কলাম, এটা তো আমরা দেখলামই। সেল কি, সেল অ্যাড্রেস কি, সেল পয়েন্টার কি। যারা এক্সেলে বিগিনার্স আছেন তাদের অবশ্যই এই তিনটা বিষয় ভালোভাবে মাথায় ঢুকিয়ে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি এক্সেলে কাজ করতে পারবেন না। তো দেখেন প্রথম হচ্ছে আমি সেল অ্যাড্রেসটা দেখতেছি। আমি এই যে ঘর দেখতেছেন সেল, এই ঘরগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা সেল, আলাদা আলাদা ঘর বা আলাদা আলাদা সেল বলে। এখন হচ্ছে আমরা আসি সেল অ্যাড্রেস কি। এখন দেখেন আমি এখানে কোন কলামে আছি, সি কলামে আছি এবং হচ্ছে 2 নাম্বার রোতে আছি। তাহলে এই দুইটা মিলে হচ্ছে C2, এটা হচ্ছে আমাদের সেল অ্যাড্রেস। তো এখানে সেল অ্যাড্রেস বারে কিন্তু আপনার সেল অ্যাড্রেসটা দেখা যাবে, আপনি কোন সেলের মধ্যে আছেন ওই অ্যাড্রেসটা এখানে দেখা যাবে। যদি আমি এখানে ক্লিক করি দেখেন F3, তাহলে আমাদের এটা মিলাবো কিভাবে, F নাম্বার কলাম 3 নাম্বার রো, এই দুইটা মিলা হচ্ছে F3, এটা হচ্ছে সেল অ্যাড্রেস। আশা করছি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে সেল পয়েন্টার, প্রত্যেকটা সেলে আমি একটু জুম বাড়াই নিচ্ছি। আপনি যখন একটা সেলে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন সেলের একদম ডান দিকে নিচের দিকে একটা ডট চিহ্ন দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে সেল পয়েন্টার। সেল পয়েন্টারের কাজ আছে, সেল পয়েন্টারের কাজটা আমি আপনাদেরকে একটু সংক্ষেপে দেখে দিচ্ছি। যেমন ধরুন আমি এখানে একটা লিস্ট তৈরি করতেছি 1 2 3 4 5 এরকম একটা ইয়ে তৈরি করব। আমি চাচ্ছি কি নাম্বারগুলো অটো আসবে, আমি সেল পয়েন্টার ধরে টানলে নাম্বারগুলো অটো আসবে। তো আমি এখানে কী করবো 1 2 লিখলাম। এখন লিখে আমি এই দুইটা সেল আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদের এই যে সেল পয়েন্টারটা আছে, আমরা যখন সেল পয়েন্টারে মাউস কার্সারটা নিয়ে যাব তখন আমাদের একটা প্লাস চিহ্নর বাটন আসবে। এখন আমরা কি করব, লেফট মাউস চেপে ধরে আমরা যদি এটাকে ড্র করি, এইভাবে ড্র্যাগ করি, এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিক নাম্বারগুলো চলে আসলো। এই সেল পয়েন্টারের কাজটা হচ্ছে মূলত এই কাজটা। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সেল কি, সেল অ্যাড্রেস কি বা সেল পয়েন্টারের কাজ কি।
তারপর এখানে আমাদের আর কি বাকি আছে, আমরা দেখলাম সেভ অ্যাস এবং সেভ কীভাবে করতে হয় এই বিষয়টাও দেখলাম। তো প্রথম ক্লাসে আমি চাচ্ছি না আর ভিডিওটা লং করতে, তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি এর মধ্যে যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আজকে এতটুকু, এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিতে পারেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।